আমি একমাত্র ছেলে। আমার জন্মের কিছুদিন পরই সড়ক দুর্ঘটনায় বাবা মারা যান। মা আর নানা নানু আমাকে বড় করে তোলেন। মা স্কুল শিক্ষিকা ছিলেন। আমার বিয়ের ২ বছর পর যখন আমি সদ্য জন্মানো একটি ছেলের সন্তানের বাবা, তখন আমার জীবনে একটা অকল্পনীয় ঘটনা ঘটল। আমি জানলাম আমার বাবা জীবিত। এক রাতে নানু আমাকে তার রুমে ডেকে মা বাবার জীবনের কথা বললেন। তাদের ঘটনাটি এরকম। মা বাবা প্রেম করে বিয়ে করেছিলেন। মার সাথে বাবার যখন সম্পর্ক হয় তখন মা চাকরি করতেন। কিন্তু বাবা বেকার ছিলেন। বাবা চাকরি খুঁজছিলেন কিন্তু পাচ্ছিলেন না। মাও বাবার জন্য চাকরি খুঁজতেন। কারণ ছেলে বেকার শুনলে নানা নানি হয়তো বিয়েতে রাজি হবেন না। এক সময় বাবা একটা সরকারি প্রতিষ্ঠানে চাকরির খোঁজ পেলেন। কিন্তু সমস্যা হলো চাকরিটা পেতে হলে বড় অঙ্কের টাকার প্রয়োজন ছিল। বাবার পক্ষে সে টাকা জোগাড় করা সম্ভব ছিল না। কারণ বাবার পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না। মা তখন বাবাকে সাহায্য করতে এগিয়ে এলেন। মার জমানো টাকা ছিল। কিন্তু ওই টাকা দিয়েও যখন হচ্ছিল না, মা তখন ব্যাংক থেকে লোন নিলেন। অবশেষে মার টাকা দিয়ে বাবার চাকরি হয়ে গেল। তারপর পারিবারিকভাবে বাবা মার বিয়ে হল। মা শ্বশুর বাড়ি চলে এলেন। শ্বশুর বাড়ি থেকে মা স্কুলে যাতায়াত করতেন। এক সময় মার পেটে আমি এলাম। আমার জন্মের সময় যখন ঘনিয়ে এলো, বাবা তখন মাকে বললেন, এখানে তোমার দেখার কেউ নেই। মা অসুস্থ মানুষ। তার পক্ষে তোমাকে দেখা সম্ভব নয়। তুমি বাবার বাড়ি চলে যাও। আমি নিয়মিত গিয়ে খোঁজ নেব গু। মা বাবার বাড়ি চলে এলেন। মাকে দেখার জন্য বাবা নিয়মিত আসতেন। আমার জন্মের দিনও বাবা এসেছিলেন। কিন্তু এরপর থেকে বাবা আসা বন্ধ করে দিলেন। তখন মোবাইল ফোন ছিল না। তাই ফোনে বাবার সাথে যোগাযোগ করার উপায় ছিল না। মা শ্বশুর বাড়ি গিয়েও বাবার খোঁজ পাননি। মার শাশুড়ি অর্থাৎ আমার দাদি মাকে বলেছিলেন, ছেলে এখন বাসায় থাকে না। কোথায় থাকে তিনিও জানেন না। মাস কয়েক পর মা জানতে পারলেন বাবা গোপনে আরেকটা বিয়ে করেছেন। যাকে বিয়ে করেছেন তিনি বাবার অফিসের কলিগ ছিলেন। বাবা হুট করে কলিগকে বিয়ে করেননি। গোপনে অনেক দিন প্রেম করেছিলেন। বাবার এই বিশ্বাসঘাতকতা মা প্রথমে বিশ্বাস করতে পারেননি। যাকে তিনি শূন্য থেকে প্রতিষ্ঠিত করলেন সেই মানুষটা কি করে এমন করতে পারলেন? মার আঘাত পাওয়া এখানেই শেষ হয়নি। আরও বাকি ছিল। মা একদিন আমাকে কোলে নিয়ে বাবার দ্বিতীয় সংসারে হাজির হলেন। বাবার বদলির চাকরি ছিল। বাবা তখন অন্য জেলায় থাকতেন। মা বিস্ময় নিয়ে বাবাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি আমার সাথে এমন কেন করলে? বাবা উত্তরে মাকে তুই সম্বোধনে বললেন, তুই নষ্টা মেয়ে। তোর এই ছেলের বাবা আমি না। তোর সাথে সংসার করার প্রশ্নই আসে না। কিছুদিনের মধ্যে ডিভোর্স লেটার পেয়ে যাবি। বাবা ভালো করেই জানতেন আমি তার সন্তান। আর মায়ের চরিত্রেরও কোনো সমস্যা ছিল না। তবু বাবা মাকে দোষ দিয়েছিলেন তার দ্বিতীয় বিয়েকে বৈধতা দেওয়ার জন্য। বাবার মিথ্যা অপবাদ শুনে মা চিৎকার চেঁচামেচি করেননি। শুধু অবিশ্বাস নিয়ে বাবার দিকে চেয়েছিলেন। মা সেদিন কতখানি আঘাত পেয়েছিলেন তা ধারণা করা আমার পক্ষে সম্ভব নয়। আমাকে নিয়ে মা বাড়ি ফিরে এলেন। সেদিনই মা সিদ্ধান্ত নিয়েছিলেন আমাকে বাবার কথা কোনোদিন বলবেন না। আমাকে বলবেন বাবা মারা গেছেন। আর আমি সেটা জেনেই বড় হলাম। মার ফিরে আসার কিছুদিন পরেই বাবা মার তালাক হয়ে গেল। এটুকু বলার পর নানু বললেন, ঘটনা এখানেই শেষ হয়নি। আরও বাকি আছে। সেটা আগামীকাল তুমি জানতে পারবে গি। সারা রাত আমার ঘুম হলো না। গোটা রাত বাবা মার কথা মাথ বাসর ঘরে বসে আছি আর ভাবছি, যার সাথে আমার বিয়ে হয়েছে শালায় থুক্কু ব্যাটায় আসলেই একটা বজ্জাত। কতবার বিয়েটা ভাঙ্গার চেষ্টা করছি কিন্তু লাস্ট পর্যন্ত বিয়েটা হয়েই গেল। ব্যাটারে কতবার ফোন দিলাম বিয়েটা ভাঙ্গার ব্যাপারে কথা বলে, কিন্তু তাও সে একই ফোন ধরে নাই। কিন্তু গোপন সূত্রে জানা গেছে ব্যাটারে বিয়েতে মতো নাই, হয়তো প্রেমটেম আছে, কিন্তু বিয়ে করতাসে কেন? হয়তো চাপে পড়ে, যাগ্গে আমার কি, আমি এসবের মধ্যে নাই। বিয়ে করতে চাই নাই কারণ আমার একেবারে ছোট্টবেলার থেকে শখ কোনো বিদেশি পলারে বিয়ে করব। তবে আর জুটল কই? তবে খবিশ ব্যাটাও কম না, ফর্সা, লম্বা ৬ ফুট তো হবেই, চেহারা এত মায়া আর সুন্দর যে আমি খালি ক্রাশ এর উপর ক্রাশ খাইতেছি। তাও নিজের স্বপ্নটা বাদ দিয়ে এ খবিশটার সাথে বিয়ে করার কোনো শখ ছিল না। এখন আসি পরিচয়ে।
আমার নাম মীরা, অনার্স এ উঠেছি, বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে, তবে মায়ের কাছে ফাজিল আর বাবার কাছে তার প্রিন্সেস, দেখতে শুনতে আমি ভালোই। আর আমার বজ্জাত বরের নাম রায়ান, একটা বিশাল বড় কোম্পানির মালিক, বেটা একটা খবিশ, খবিশ বলারও কারণ আছে, আর তা হল আমাকে যখন রায়ান দেখতে এসেছিল তখন আমি উনাকে বলেছিলাম, মীরাব ভাইয়া আপনি এ বিয়ে করবেন না বলে দিন, আসলে ভাইয়া আমার রিলেশন আছে, আর আমাদের বিয়েও হয়ে গেছে, কয়দিন পর বাবাকে বিয়ের ব্যাপারে বলতাম কিন্তু তার আগেই এগুলা হয়ে গেছে, তাই আমি আপনাকে বিয়ে করতে পারব না, আপনি সবাইকে বলে দিন আপনি আমাকে পছন্দ করেন না, প্লিজ ভাইয়া। উনি কিছু বললেন না, শুধু একটা হাসি দিয়ে চলে গেলেন। আমি তো মনে মনে হেব্বি খুশি, ভাবছিলাম উনি বিয়েতে রাজি না সবাইকে এটা বলবেন। কিন্তু ব্যাটা বজ্জাত, খবিশ, নেংটি অ্যানাকন্ডার বংশধর সবাইকে বলে সে নাকি বিয়েতে রাজি, ব্যাটা আসলেই একটা বজ্জাত। এগুলা ভাবছি হঠাৎ দরজা খোলার আওয়াজ হয়, দেখি আমার বজ্জাত বর আসছে। ভদ্রতার খাতিরে তাকে সালাম দিলাম, সেও উত্তর দিল, তারপর বলল, রায়াঙ্ক আপনি তো মেবি জানেন আমার এ বিয়েতে মতো ছিল না, কি বলতে না দিয়ে। মীরা হ্যাঁ হ্যাঁ বুঝেছি, এখন আপনি বলবেন আপনার একজনের সাথে ভালোবাসা আছে, আপনি তাকে অনেক ভালোবাসেন, তাকে বিয়ে করবেন, আমি আপনাদের মধ্যে কাবাব মে হাড্ডি হয়ে গেছি, কিন্তু আপনি ও তো হইছেন, আমি তো আপনাকে বলেছিলাম বিয়ে না করতে, তাহলে কেন করলেন? রায়ান কারণ আমি খুব ভালো করে জানি আপনার কোনো রিলেশন নাই, বাঁকা হেসে। মীরা কিন্তু আপনি কিভাবে জানেন? রায়ান আপনার কি মনে হয় রায়ান আহমেদ কাউকে বিয়ে করবে, তার কোনো ডিটেলস না জেনে? মিরাজ জানেন যখন ভালোই হইছে, এখন আপনি টেনশন নিয়েন না, আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব, খুশি? রায়ানকে বল আমি এসবে খুশি, মীরার দিকে কিছুটা ঝুঁকে আর বাঁকা হেসে। মীরা মানে? অবাক হয়ে। রায়ান বিয়েতে আমার মতো ছিল না বটে, কিন্তু এখন আমার মতো পাল্টে গেছে, নাও আই ওয়ান্ট ইউ মাই সুইটহার্ট, চোখ টিপ দিয়ে। বাকিটা পরের পর্বে জানবেন। ভোরের ঘন কুয়াশার মধ্যে দার্জিলিং রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে উপমা। কনকনে ঠান্ডা, মৃদু হাওয়া বইছে, যা শরীরে আরও কাঁপন ধরাচ্ছে। ট্রেন ছাড়ার অপেক্ষায় বারবার হাত ঘড়ি দেখছে। ভোরবেলা হওয়ায় অল্প কিছু দোকান স্টেশনে। উপমা সেখান থেকে এক কাপ গরম গরম চা কিনে ট্রেনে উঠে বসল। একদম জানালার পাশের সিট। উপমা এতে বেশ খুশিই হল। গরম গরম চা খেতে খেতে প্রকৃতি উপভোগ করা যাবে। আস্তে আস্তে ট্রেন ছেড়ে দিচ্ছে এমন সময় একটা ছেলে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে উপমার সামনে সিটটাতে বসল। উপমা এক নজর তাকাল। ব্ল্যাক হুডি, ব্ল্যাক জ্যাকেট, কাঁধে ব্যাগ, লম্বায় 6 ফুট মতো হবে, দেখতে যথেষ্ট হ্যান্ডসাম। ছেলেটাকে এভাবে হাঁপাতে দেখে উপমা নিজের ব্যাগ থেকে বের করে পানির বোতলটা এগিয়ে দিল। ছেলেটা কৃতজ্ঞতা স্বরূপ খানিকটা হেসে পানির বোতলটা নিল। ধক ধক করে অর্ধেকটা পানি শেষ করল। বোতলটা উপমার দিকে এগিয়ে দিয়ে বলল, থ্যাংক ইউ মিস, আই এম শুভমান। উপমা মুচকি হেসে হাত বাড়িয়ে বলল, ওয়েলকাম, আমি উপমা। আপনার নামটা আপনার মতোই মিষ্টি। উপমা মুচকি হাসল। শুভ বলল, দার্জিলিং কি ঘুরতে এসেছিলেন? অনেকটা তাই, মূলত মামার বাসায় বেড়াতে এসেছিলাম। আপনার বাড়ি কোথায়? শিলিগুড়ি। আপনার? কলকাতা। তবে এখন শিলিগুড়ি যাচ্ছি একটা চাকরির ইন্টারভিউ দিতে। ও আচ্ছা, আপনার ইন্টারভিউ এর জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ। ট্রেন দ্রুত বেগে চলতে লাগল। চারদিক সাদা কুয়াশার চাদরে ঢাকা। ভোরের ঠান্ডা বাতাসে উপমার চুলগুলো এলোমেলোভাবে উড়ে এসে উপমার চোখে মুখে আছড়ে পড়ছে। আর সে বারবার এগুলো হাত দিয়ে সরিয়ে প্রকৃতি দেখায় মনোযোগ দিচ্ছে। উপমার কাছে বরাবরই ট্রেন জার্নি খুব পছন্দের। সকালে হলে তো কথাই নেই। আর তাই তো সে আজকেও সকালবেলায় ট্রেনের টিকিট কেটেছে। তার মধ্যে শুভর সাথে কথা বলতে মন্দ লাগছে না। শুভ ফের বলল, কিসে পড়েন আপনি? অনার্স ফার্স্ট ইয়ার। ও আচ্ছা। এমন আরও নানান টুকটাক কথা বলতে লাগল দুজনে। আস্তে আস্তে সূর্য উদয় হতে লাগল। সূর্যের তীক্ষ্ণ রোশনি চারদিকে ছড়িয়ে পড়তে লাগল। প্রায় 3.5 ঘণ্টা পর ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে খানিকক্ষণের জন্য থামল। শুভ বলল, খিদে পেয়েছে নিশ্চয়ই, খাবেন কিছু? তা তো লেগেছেই। সকালে তো আর কিছু খাওয়া হয়নি।
আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমার সাথে ব্রেকফাস্ট করে নিতে পারেন ধাবা থেকে। আমি সচরাচর তেমন কারো সাথে কথা বলি না, অপরিচিত তো আরও আগেই না। কিন্তু আপনার সাথে যেহেতু কথা বলেছি তাহলে এতে আপত্তি থাকার কোনো কারণই নেই। চলুন যাওয়া যাক। ওরা দুজনে নিউ জলপাইগুড়ির ধাবা থেকে ব্রেকফাস্ট সেরে আবার ট্রেনে উঠে বসল। উপমা একটা বই নিয়ে ওটা পড়ায় মনোযোগ দিল। ট্রেন জার্নিতে উপমার বই পড়ার অভ্যাস পুরনো। ট্রেন জার্নি, চা আর সাথে বই হলে তো উপমার আর কিছুই লাগে না। আর এদিকে শুভমান উপমাকে দেখতেই ব্যস্ত। ফর্সা চেহারা, চোখে চশমা, মেয়েটাকে দেখতে বেশ। শুভর ভীষণ ভালো লেগেছে। কখনো কোনো মেয়েকে এতটা ভালো লেগেছে বলে ওর মনে হয়নি। এই মেয়েটার প্রতি আলাদা একটা অনুভূতি জন্মাচ্ছে। খানিক বাদে জিজ্ঞেস করল, আপনি বই পড়তে ভালোবাসেন? ভীষণ। ট্রেনে উঠলে সবসময় আমি বই পড়ি। এটা আমার অভ্যাস বলতে পারেন। একটা কথা বলবো? হ্যাঁ, অবশ্যই। আমরা কি বন্ধু হতে পারি? হওয়া যায়। ট্রেন এসে থামল শিলিগুড়ি স্টেশনে। দীর্ঘ 7 ঘণ্টা ট্রেন জার্নির অবসান ঘটল। উপমা আর শুভ ব্যাগ নিয়ে নেমে পড়ল। উপমা বলল, এই প্রথম ট্রেনের কারো সাথে এত